শিক্ষার্থী দ্বাদশ শ্রেণীর ব্যাংকিং হিসাবরক্ষণ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি গতদিনের ব্যাংকিং হিসাবরক্ষণ ক্লাসে জাবেদার সংজ্ঞা এবং জাবেদা কিভাবে করা হয় তার সূত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমি আজকে সূত্রগুলো আবার পুনরাবৃত্তি করতেছি, তোমরা একটু দেখো। আমি গতদিনে তিনটে বাচক সম্পর্কে বলছিলাম: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের সংজ্ঞায় বলছিলাম যে যে কোনো প্রতিষ্ঠানের সাথে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানে যদি লেনদেন ঘটে, এই ধরনের লেনদেনগুলোকে ব্যক্তিবাচক বলা হয়। তার মানে বুঝলাম কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের সাথে লেনদেন ঘটবে। তাহলে ব্যক্তি তো ব্যক্তি, প্রতিষ্ঠানও ব্যক্তি। প্রতিষ্ঠান হচ্ছে কৃত্রিম ব্যক্তি, কেননা প্রতিটা প্রতিষ্ঠান কোনো না কোনো ব্যক্তি দ্বারা পরিচালিত অথবা কোনো না কোনো ব্যক্তি দ্বারা এটা তৈরি করা। এই জন্য এগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলা হয়। আর ব্যক্তিবাচক হিসাবে সূত্রে বলছিলাম যে বা যিনি গ্রহণ করেন তার হিসাব ডেবিট, অর্থাৎ যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠান গ্রহণ করবে তার হিসাব ডেবিট। আর যে বা যিনি প্রদান করবে তার হিসাব হলো ক্রেডিট, অর্থাৎ যিনি দান করবে প্রদান করবে তার হিসাব হচ্ছে ক্রেডিট। নেক্সটে 2 নম্বরে সম্পত্তিবাচক হিসাব। ব্যবসায় লেনদেনগুলোর মধ্যে সম্পদের যাওয়া আসা হয়। সম্পদগুলো কোনগুলো? ব্যবসায় নগদ টাকা, ব্যাংকে জমানো টাকা, দালান কোঠা, আসবাবপত্র, গাড়ি ঘোড়া যা আছে এগুলো সম্পদ ইত্যাদি। হাজারো সম্পদ আছে। টাকা কোথাও আমি বিনিয়োগ করলাম সেটাও সম্পদ। তো সম্পত্তিবাচকের সূত্রে বলা যায় যে সম্পদ প্রতিষ্ঠানে আসে, অর্থাৎ সম্পদ বাহির থেকে যদি প্রতিষ্ঠানে আসে সেই সম্পদের হিসাবটা হবে ডেবিট। আর যদি সম্পদ প্রতিষ্ঠান থেকে চলে যায় সেই সম্পদটার হিসাব হবে ক্রেডিট। তাহলে সম্পত্তিবাচক হিসাবে জানলাম যে সম্পদ প্রতিষ্ঠানে আসলে সেই সম্পদটার নাম দিয়ে যে কলকব্জা হিসাব ডেবিট, অর্থাৎ ওই সম্পদটা ডেবিট। আর যদি সম্পদ প্রতিষ্ঠান থেকে চলে যায় সেটা হলো ক্রেডিট। নগদ টাকা একটা মূল সম্পদ। হিসাবরক্ষণ শাখার ক্ষেত্রে মুখে বলবো টাকা, কিন্তু নগদের লেখার বেলায় লিখবো নগদ। আচ্ছা, আর একটা হিসাব হলো নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচক হিসাব কাকে বলে? প্রতিষ্ঠান চালাতে গেলে কতগুলো ব্যয় থাকে, আবার এই ব্যয়ের মধ্য দিয়ে সম্পদ পরিচালনার মধ্য দিয়ে আয়ও করতে হয়। তো এই আয় আর ব্যয়গুলো নিয়ে যে হিসাব তৈরি হয় তাকে বলা হয় নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। ব্যয়গুলো কেমন একটা উদাহরণ দিয়ে আমি বলি ছোট্ট পরিসরে। যেমন কোনো এক বাজারে কোনো ব্যক্তি যদি ব্যবসা চালাতে চায়, তার নিজের কোনো ঘর নেই, তাহলে ঘরটা ভাড়া নিতে হবে, ঘর ভাড়া দিতে হবে, ভাড়াটা ব্যয়। বিদ্যুতের লাইন আছে, বিদ্যুৎ বিল দিতে হবে, বিদ্যুৎ বিল ব্যয়। কর্মচারী একজন আছে, তার বেতন দিতে হবে, ব্যয়। পত্রিকা একটা রাখে, এটা ব্যয়। তার প্রতিষ্ঠানে যদি কোনো আত্মীয় আসে অথবা কোনো কাস্টমার আসে, অনেক সময় কাস্টমারকে আপ্যায়ন করতে হয়, এগুলো ব্যয়। এরকম হাজারো ব্যয়। আর লাভের ক্ষেত্রে বলা যায় ব্যবসা করতে গেলে পণ্য বিক্রির মধ্য দিয়ে লাভ আসে, আরও লাভ আসে। ব্যবসায় বিক্রিত প্রতিদিনে টাকা বিক্রি হচ্ছে, সেগুলো প্রতিষ্ঠানে না রেখে কী করে? প্রতিষ্ঠানের মালিক ব্যাংকে এগুলো জমা রাখে। তা ব্যাংকের লেনদেনের মধ্য দিয়ে জমা টাকার উপর সুদ আসে, এটা হলো আয়। তাই বলতেছি যে আয় আর ব্যয় নিয়ে যে হিসাব, সেই হিসাবটাকে বলা হবে নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। নামিক বা আয় ব্যয়বাচকের সূত্রটা হচ্ছে ব্যয় বা লোকসান বা ঘাটতি বা ক্ষতি কোনো কারণে যদি ব্যবসায় ঘটে সেই হিসাবটা হবে ডেবিট। আয় বা লাভ হলে কোনো কারণে যদি ব্যবসায় লাভ হয়, যে সুদ বাবদ যদি আয় হয় তাহলে সুদটা ক্রেডিট। আর যদি বেতন প্রদান করলাম, বেতনটা ব্যয়, ডেবিট, অর্থাৎ ব্যয়গুলো হবে ডেবিট, আয়গুলো হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা জাবেদার সংজ্ঞায় জানছি যে জাবেদা কাকে বলে। জাবেদা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের একটা প্রাথমিক বহি, অর্থাৎ দৈনন্দিন যে সকল লেনদেন প্রতিষ্ঠানে সংগঠিত হয় এই লেনদেনগুলোকে ধারাবাহিকভাবে তারিখ অনুযায়ী বিবরণী লেখা হয়, সেই বইটার নাম হলো প্রাথমিক বই বা জাবেদা বই। তা আমাদের জাবেদা করতে গেলে কতগুলো বিষয় সম্পর্কে একটু বিশেষ গুরুত্ব দিতে হবে। এর মধ্যে যেমন পণ্য ক্রয়, ব্যবসার জন্য মাল ক্রয়কৃত মাল আবার বিক্রি করব, সেটা বিক্রয়। ব্যবসায় যে আমরা টাকা লাগাবো সেটা মূলধন। ব্যবসার থেকে মালিক বিভিন্ন প্রয়োজনে টাকা উঠায় নিয়ে যেতে পারে, তার নাম উত্তোলন। সেই সাথে ব্যবসায়ের আয় আর ব্যয়ের হিসাবগুলো, সেটাকে নামিকবাচক হিসাব বলছিলাম। সেই সাথে কিছু আরও ব্যতিক্রম জিনিস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আজকে আমি শুধু ক্রয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ একটা প্রতিষ্ঠান আজকে শুধু ক্রয় করবে, পণ্য ক্রয় করবে, এই ক্রয়ের দিকগুলো আমরা আলোচনা করব। একটা প্রতিষ্ঠান পণ্য 4 ভাবে ক্রয় করতে পারে। 1, নগদ টাকায় পণ্য কিনতে পারে। 2, বাকিতে পণ্য ক্রয় করতে পারে, অথবা ধারে, বাকিকে ধারে বলা যেতে পারে।
3 চেকে পণ্য ক্রয় করতে পারে, 4 শর্ত সাপেক্ষে পণ্য ক্রয় করতে পারে। শর্ত সাপেক্ষে ক্রয়। আজকে শুধু আমি ক্রয় নিয়ে আলোচনা করব, নেক্সট এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্রয়, আজকের বিষয় শুধু ক্রয়। তাহলে মাল কেনা যাবে 4 ভাবে। 1, আমি নগদ টাকা দিয়ে কোনো মাল কিনতে পারি। 2, মাল কিনলাম, টাকা দিলাম না, ওই লোকের সাথে আমার পরিচিতি আছে, এই পরিস্থিতির মধ্য দিয়ে উনি আমাকে বাকি দিতে পারেন। 3 হলো আমি মাল কিনলাম, টাকা দিলাম, টাকা আমি নগদে দিলাম না কিন্তু চেক দিলাম। চেক দেওয়ার অর্থ হচ্ছে আমার ব্যাংকে জমানো টাকা উনি উঠাই নেবেন বা আমার ব্যাংক থেকে উনি কালেকশন করে নেবেন। 4 নম্বর হচ্ছে শর্ত সাপেক্ষ। শর্তের সাপেক্ষ বিষয়টা হচ্ছে এরকম যে আমি নগদ টাকাও দিতে পারতেছি না, আমার ব্যাংকেও টাকা নেই, চেক দিতে পারতেছি না, উনি আমাকে বাকিও দিচ্ছেন না। কারণ বাকি দিলে পরে বাকি পরিশোধের একটা সময় থাকে, এমনিতে কেউ পরিশোধ করতে চায় না। কি বছর শেষে হয়তো একটা আয়োজন করে, হালখাতা নামক একটা আয়োজন করে টাকা পরিশোধ করতে হয়, কিন্তু দোকানদার অতদিন সময় অপেক্ষা করতে চাচ্ছেন না। তখন উনি কি করে, ওনার যে ভাউচার বইতে আছে সেই ভাউচার বইতে উনি ওনার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর নিয়ে নেন যে কত তারিখের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করবেন, আপনি তারিখ উল্লেখ করে স্বাক্ষর করে দেন। সেইটাকে বলা হয় শর্ত সাপেক্ষে ক্রয়। এই বিষয়গুলো এখন আমরা একে একে যাব। মাল ক্রয় 1000 টাকা, মিশিয়ে দিচ্ছি। মাল ক্রয় 1000 টাকা। এখানে দুইটা বিষয়, একটা হলো মাল, এটা বস্তু, সে মালটা যে কোনো একটা মাল হতে পারে। যেমন ধরলাম যে ঔষধের দোকান করে তার মাল হলো ঔষধ, যে কাপড়ের দোকান করে তার মাল কাপড়, যে কম্পিউটারের দোকান করে সে তার মালটা হলো কম্পিউটার। এই মাল ক্রয়টা, এই ক্রয়টা একটা রূপক করতে ব্যবহার হচ্ছে। তাহলে আমি যদি একজন ব্যবসায়ী হই, ধরলাম যে আমি ঔষধের দোকান কিনি, তাহলে ঔষধের ব্যবসা করি, তাহলে মাল ক্রয় করলে পরে আমি কি কিনবো? ঔষধ কিনবো। কিভাবে কিনবো? নগদ টাকা দিয়ে কিনবো। আমি গত ক্লাসে অ্যাকাউন্টিংয়ের ভাষায় বলা হয় নগদান, আর এমনি বলা হয় যে টাকা, অর্থাৎ লেখার বেলায় লিখতে হবে নগদান। তাহলে এখানে দুইটা বিষয় আছে, একটা হলো মাল আর একটা হলো টাকা। টাকাকে আমরা নগদান বলি থাকি। এই লেনদেনে দুইটা বস্তু তাহলে পেলাম আমরা, একটা হলো মাল আর একটা হলো টাকা। তাহলে এখন তার মানে এটা দুইটাই সম্পত্তিবাচক হিসাব, এইটাও সম্পদ ওইটাও সম্পদ। সম্পত্তিবাচকের সূত্র হলো যে সম্পদ আসবে সেটা হলো ডেবিট, আর যে সম্পদ যাবে সেটা হলো ক্রেডিট। তাহলে এই লেনদেনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মাল ক্রয় করা হলো, তার মানে ক্রয় হিসাব ডেবিট বা মাল ক্রয় হিসাব ডেবিট। কারণ এই জিনিসটা আমার কাছে, আমার ব্যবসায় আসছে ডেবিট, আমার কাছ থেকে কি চলে গেছে? টাকা চলে গেছে। যে সম্পদ চলে যায় তার হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। আবারও বলছি, মাল ক্রয়ের মধ্য দিয়ে আমার কাছ থেকে টাকা গেছে, আমি ওই বস্তুটাকে পেয়েছি। বস্তুটা একটা সম্পদ, সম্পত্তিবাচক হিসাবে সম্পদ আসলে ডেবিট, সম্পদ চলে গেলে ক্রেডিট। একটু আগে আমি সেটা দেখাইছি এবং পূর্ব ক্লাসে আলোচনা হয়েছে। তাহলে যে মালটা আসলো, এই মালের জায়গায় হতে পারে কম্পিউটার, ফ্রিজ, হতে পারে ঔষধ, হতে পারে কাপড় চোপড়, যে কোনো বস্তু, এনিথিং, ডেবিট। নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। এইটাকে আমরা আবার এভাবে বিশ্লেষণ করতে পারি যে কম্পিউটার ক্রয় করা হলো, কম্পিউটার ক্রয় করা হইল 2000 টাকা। এখানেও দেখা যাচ্ছে এবার বস্তুটা উল্লেখ আছে, কোন বস্তুটা আমি কিনছি সেটা উল্লেখ আছে। কিভাবে কিনলাম? টাকা দিয়ে কিনলাম। এখানে বাকির কথা বলা নেই, বাকির কথা বলা থাকলে আমি বাকি ধরবো তখন, যেহেতু বাকির কথা বলা নেই অতএব আমি নগদ টাকায় কিনছি, এটাকে মনে করতে হবে। তাহলে এখন কি আসলো আমার কাছে? কম্পিউটার। কম্পিউটার একটা বস্তু, বস্তুকে সম্পদ বলা হয়, তাহলে হবে কম্পিউটার হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেল, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, আমরা এখন আসি, বলছিলাম যে 4 ভাবে মাল কেনা যায়, আমি নগদটা দেখাইলাম, এর অনেক উদাহরণ, অনেক বিশ্লেষণ। 3 নাম্বার, এখন আমি যদি বলি রফিকের রেকর্ড থেকে, রফিকের
নিকট থেকে মাল ক্রয়, রফিকের নিকট থেকে মাল ক্রয় 3000 টাকা। বিষয়টা আগের মতো, আগে ছিল মাল ক্রয়, প্রথম উদাহরণ ছিল মাল ক্রয় 1000 টাকা, ওখানে কোনো ব্যক্তির নাম ছিল না, অর্থাৎ বিক্রেতাকে ছিল না। কিন্তু এই জায়গায় রফিকের নিকট থেকে মাল ক্রয়, তাহলে বোঝা যাচ্ছে যে রফিক বিক্রেতা। আর আমি কি পাইলাম? মাল পাইলাম কত টাকায়? 3000 টাকায়। এখানে একটা জিনিস নাই, কোন কথা নাই? আমি আবারও লিখতেছি সেই কথাটা, যে রফিকের পার্থক্যটা বোঝানোর জন্য, রফিকের নিকট থেকে নগদে মাল ক্রয় 3000 টাকা। চারভাবে মাল কেনা যায়: নগদে, বাকিতে, চেকে, শর্ত সাপেক্ষে। তার মধ্যে এই দুইটা পার্থক্যের মধ্যে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে রফিকের নিকট থেকে নগদে মাল ক্রয়, তার মানে রফিক একজন বিক্রেতা। রফিক কী করলো? মাল বিক্রি করলো, সে টাকা পাবে। এখানে নগদে পরিশোধ হয়েছে, উল্লেখ আছে, নগদে পরিশোধ আছে, কিন্তু এই জায়গায় নগদ কথাটা নাই। অতএব এইটা বাকিতে লেনদেন, এই উপরের লেনদেনটা বাকি, আর এই লেনদেনটা হলো নগদে। এখন বাকিতে আর নগদে লেনদেন হলে কি দাঁড়ায়? তাহলে এইটা লেনদেনে যদি নগদ টাকা দিয়ে মালটা কেনা হয়, তাহলে বলবো আমি ওই 1 নম্বর উদাহরণের মতো, মাল ক্রয় হিসাব ডেবিট, টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর এটার বেলা কি হবে? রফিকের নিকট থেকে মাল ক্রয়, নগদ কথা নাই, তার মানে বাকি। আমি বাকিও লিখতে পারি, বাকি। এখন বাকি যদি হয় তাহলে কি হইলো? মাল আসছে কিন্তু আমি টাকা দেইনি, সেক্ষেত্রে কি হয়? মাল আসে মানে সম্পদ আসে, সম্পদ আসলে ডেবিট, মাল ক্রয় হিসাব ডেবিট। এবার আমি টাকা পরিশোধ করি নাই, বাকিতে কিনছি, তাহলে কি হবে? আমি যদি ক্রেতা হয়ে থাকি, তাহলে ক্রেতা যে মালটা বিক্রি করছে সেও যেমন তার বইতে হিসাবটা লিখবে, ঠিক আমিও আমার হিসাবে ওই বিক্রেতার কাছ থেকে, অর্থাৎ কার কাছ থেকে কত টাকার মাল কিনলাম, আমাকেও হিসাব রাখতে হবে। কারণ একটা নির্দিষ্ট সময় পর এই হিসাবের লেনদেন পরিশোধের বিষয় এসে দাঁড়াবে। সেই সময় যদি লেখা না থাকে, একজনের কাছে আছে আরেকজনের কাছে নাই, তখন একটা অবিশ্বাসের প্রশ্ন আসবে। এই জন্যে লিখবে কি? মাল করে হিসাব ডেবিট। তাহলে ওই ব্যবসায়ীর কাছে মাল আসলো, কিন্তু নগদ টাকায় নয়, কিভাবে? বাকিতে। কার কাছে বাকি নিল? রফিকের কাছ থেকে। রফিকের হিসাব ক্রেডিট 3000। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় পার্থক্যটা বুঝতে পারছো। তারপরে আমি আরেকবার বলছি, রফিকের নিকট থেকে মাল ক্রয়, এটা বাকিতে ক্রয়, অথবা থাকতে পারে রফিকের নিকট থেকে বাকিতে মাল ক্রয়, একই প্রশ্ন। রফিকের নিকট থেকে ধারে মাল ক্রয়, একই প্রশ্ন। এর অর্থ হচ্ছে মাল আমি কিনছি কিন্তু তাকে টাকা পরিশোধ করি নাই। কারণ মাল কেনা যায় চারভাবে, বলছিলাম এর আগে। নগদে কেনা যায়, বাকিতে কেনা যায়, চেকে কেনা যায়, শর্ত সাপেক্ষে কেনা যায়। আচ্ছা, আর এক্ষেত্রে রফিকের নাম আছে কিন্তু নগদ কথা আছে, তার মানে রফিক বিক্রেতা, ওর কাছ থেকে আমি মাল কিনছি কিন্তু সেটা নগদ টাকায়। এজন্য কি হলো? আমার এবার নগদ টাকা চলে গেছে, তখন কিন্তু নগদ টাকা চলে যায় নাই, অর্থাৎ রফিক আমার কাছে টাকা পাবে, রফিক পাওনাদার। আর এবার কি হলো? মাল ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ মাল পেয়েছি আমি কিন্তু টাকা পরিশোধ করেছি, যার কারণে নগদান হিসাব ক্রেডিট। কারণ সম্পত্তি নগদান সম্পত্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাবে নগদ টাকা বা নগদ সম্পদ চলে গেলে ক্রেডিট হয়। এই জায়গায় আমি আরও উদাহরণ সেট করতে পারি। রফিক ব্যক্তি, ঠিক তেমনি প্রতিষ্ঠানও ব্যক্তি, কৃত্রিম ব্যক্তি। প্রথমে বলছিলাম ব্যক্তিবাচক হিসেবে সংজ্ঞায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানগুলো কৃত্রিম ব্যক্তি। এখানে যদি আমি মনে করি যে রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ, আচ্ছা রাজারহাট অস্ত বড় না লিখি, মিত্র অ্যান্ড কং এর নিকট থেকে বাকিতে মাল ক্রয়। এখানেও আমি লিখলাম মিত্র অ্যান্ড কং এর নিকট থেকে নগদে মাল ক্রয়, প্রতিষ্ঠানের সাথে লেনদেন হতে পারে। তাহলে এখানেও একই বিষয়, ব্যক্তি না বসে এবার প্রতিষ্ঠান বসছে, অর্থাৎ প্রতিষ্ঠান ও ব্যক্তি, হিসাবটা একই ধরনের। মাল ক্রয় হিসাব ডেবিট, তখন আমি লিখছিলাম, প্রশ্নে ছিল রফিকের নাম লিখছি, এবার প্রশ্নে মিত্র অ্যান্ড কং, এবার আমি ওই জায়গায় মিত্র অ্যান্ড কং বসায় দেব।
এটাও এরকম, মিত্র অ্যান্ড কোংয়ের নিকট থেকে নগদে মাল কিনলাম, নগদান মাল কিনলাম, মাল করে হিসাব ডেবিট, কিন্তু কিনছি আমি কি নগদে। অতএব মিত্রর নাম আমার লেখার প্রয়োজন নেই, কারণ আমি তো টাকা পরিশোধ করছি, তাহলে তো তার নাম লেখার আমার দরকার নাই, মিত্রও আমার নাম লিখবে না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তোমরা বাড়ি যাওয়ার সময় এক দোকানে একটা কলম কিনলে 5 টাকা দিয়ে, ওই দোকানদারকে তুমি চেনো না, তাহলে ওই দোকানদারের নাম তোমার জানারও দরকার নেই, আর তোমারও নাম দোকানদারের জানার দরকার নেই। ঠিক এরকম এইটা, মিত্র অ্যান্ড কোং একটা কোম্পানির কাছে মাল কেনা হয়েছে, কিন্তু সেটা নগদ টাকায়, তাহলে ওই লোকের পরিচয় আমার জানার দরকার নাই। কিন্তু যদি বাকি হয় তাহলে ওই লোকের নাম দরকার। একটা নির্দিষ্ট সময় পর আমি কার কাছে টাকা চাবো, কাকে ধরবো, এই কারণে যখন বাকিতে কোনো লেনদেন হবে তখন তার নামটা চলে আসবে। প্রিয় শিক্ষার্থী, এবার আসি, আমি নগদ আর বাকিতে দেখালাম, বাকির উদাহরণ আমি আরও 2-1টা দেখাচ্ছি। ধারকেও বাকি বলা হয়, ধারে বা বাকিতে মাল ক্রয় 5,000 টাকা। এবারও আমি ব্যবসায়ী, আমি মাল কিনছি, আমার ব্যবসার জন্য মাল কিনছি, কার কাছ থেকে? ব্যক্তি নাই, তাহলে অবশ্যই একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিটাকে আমি মাল কিনলাম, মাল নিয়ে আসলাম, বাকিতে কিনলাম, তাহলে আমি যদি মাল পেয়ে থাকি তাহলে টাকা পাবে আরেকজন, টাকা যে পাবে তাকে আমরা কি বলবো? পাওনাদার। যে আমার কাছে টাকা পায় সে পাওনাদার। তাহলে ক্রয় হিসাব ডেবিট, অর্থাৎ মাল কিনলেই ওই সম্পদ আসলে সম্পত্তিবাচক হিসাবে সম্পদ হিসাব ডেবিট হয়, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, অথবা মাল ক্রয় হিসাব ডেবিট লেখা যেতে পারে, শুধু ক্রয় লিখলে হবে, মাল ক্রয় লিখলে হবে ডেবিট। এবার কি হলো, আমি টাকা পরিশোধ করি নাই, এবং কাকে কাকে টাকা দেব সে ব্যক্তিরও নাম নাই, তাহলে ওই ব্যক্তি হলো আমার কাছে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক অপোজিটভাবে এরকম হাজারো হাজারো উদাহরণ দেওয়া যেতে পারে। যদি ব্যক্তির নাম উল্লেখ থাকে কিন্তু বাকিতে কিনছে, ব্যক্তির নাম আসবে, ব্যক্তির নাম উল্লেখ করছে নগদে কিনছে, ব্যক্তির নাম আসবে না। ধারে বা বাকিতে কিনছে, তাহলে কী হবে? মাল আসছে কিন্তু বিক্রেতা টাকা পায়, বিক্রেতার নাম আমি জানি না, অর্থাৎ উনি আমার পাওনাদার। প্রিয় শিক্ষার্থী, এবার যাব নগদ আর বাকিতে আমি শিখালাম, এবার যাব চেকে মাল করে। চেকে কীভাবে মাল কেনা যায়? চেকে মাল ক্রয় 2,000 টাকা। আমি ব্যবসায়ী, আমি ঢাকা গেছি বা রংপুর গেছি বা বগুড়া গেছি মাল কিনতে, অনেক টাকা, আমি 2,000 লিখছি, এটা 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে। টাকা আমার কাছে নিয়ে যাওয়া রিস্ক, সেই জায়গায় আমি কি করব? চেক ব্যবহার করতে পারি। তাহলে আমি মাল কিনবো, মাল কিনলে আমি মাল পাবো, তাহলে মাল ক্রয় হিসাব ডেবিট। এবার আমি মালের টাকা পরিশোধ করব, কিন্তু টাকা আমি নিয়ে যাইনি, কেন? রিস্ক আছে, আমার জীবনের রিস্ক আছে। এখন আমি কি করলাম? আমার ব্যাংকে টাকা জমা আছে, আমি কি দেব? ব্যাংকে চেক দেব। চেক দিলে পরে কি হবে? ওই ব্যক্তি আমার ব্যাংক থেকে টাকা উঠায় নেবে। ঢাকা থেকে আমার রাজারহাটে আসা লাগবে না, ঢাকায় কোনো এক ব্যাংকে জমা দিলে তারাই কালেকশন করে নিয়ে যাবে। তাহলে আমার কাছ থেকে এবার কি গেল? নগদ টাকা কিন্তু গেল না, তার মানে আমি লঘুদান লিখব না। কি লিখব? ব্যাংক থেকে টাকা গেল, তার মানে আমি লিখব ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরকম উদাহরণ আরও হতে পারে যে রানা অ্যান্ড কোংয়ের নিকট থেকে, রানা অ্যান্ড কোং এর নিকট থেকে চেকে মাল ক্রয়। এখানেও চেকে মাল ক্রয় করলাম, আগে শুধু ছিল চেকে মাল ক্রয়, এবার হলো রানা অ্যান্ড কোং এর নিকট থেকে চেকে মাল ক্রয়। আসলে বিষয়টা এক, আমি টাকা নগদে পরিশোধ না করে চেকে পরিশোধ করছি, তার মানে মাল ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন রানা অ্যান্ড কোং আসবে না? কেন? কারণ রানা অ্যান্ড কোংকে চেক দেওয়া হয়েছে, সে ব্যাংক থেকে টাকা উঠে নেবে, তার মানে আমি টাকা পরিশোধ করছি এক প্রকার। ঠিক অপোজিটভাবে আরও এভাবে বলা যেতে পারে, কোনো ব্যক্তির নাম দিয়ে বলা যেতে পারে। রানার জায়গায় রানা অ্যান্ড কোং দিছি, শুধু রানা দিলাম, রানার নিকট থেকে চেকে মাল ক্রয়, তার মানে মাল ক্রয় ডেবিট, ব্যাংক ক্রেডিট। এবার আসবো প্রিয় শিক্ষার্থী, শর্ত সাপেক্ষে কীভাবে মাল কেনা যায়। শর্ত সাপেক্ষে কীভাবে মাল কেনা যায়, বিষয়টা হলো এরকম
আমি মাল কিনতে পারি নগদ টাকা দিয়ে, মাল কিনতে পারি চেক দিয়ে, পরিস্থিতি থাকলে মাল কিনতে পারি আমি ধারে বা বাকিতে। কিন্তু এবার বিক্রেতা, আমার কাছে টাকা নাই, বিক্রেতা কোনোভাবেই আমাকে মাল দিচ্ছে না, তখন আমি কীভাবে ক্রয় করব? তখন আমি শর্ত দেব, লিখিত ডকুমেন্ট দেব, দিয়ে আমি মাল ক্রয় করব। তাকে বলা হয় শর্ত সাপেক্ষে মাল ক্রয়। ৳১,০০০। তাহলে মাল আসলো আমার, মাল ক্রয় ডেবিট। এবার কি হলো, আমি নগদ টাকা দেইনি তাকে, তার মানে নগদান ক্রেডিট নয়। আমি চেক দেইনি, তার মানে ব্যাংক ক্রেডিট নয়। আমি বাকিতে নেই, তার মানে পাওনাদার ক্রেডিট নয়। কিভাবে আমি কিনছি? এবার হলো শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে যে বিলটা তৈরি হয়, ওই বিলটার নাম হলো প্রদেয় বিল, অর্থাৎ যে বিলের টাকা আমাকে দিতে হবে। প্রদেয় বিল হিসাব ক্রেডিট। উদাহরণস্বরূপ, পল্লী বিদ্যুতের লোকজন আমাদের মিটার রিডিং লিখে নিয়ে গিয়ে বিল দিয়ে যায়। কেন? আমরা যখন প্রথমে লাইন নিয়েছি তখনই ওখানে শর্ত আসছিল যে 1 মাস বিদ্যুৎ ব্যবহার করলে পরে আপনাকে বিল পরিশোধ করতে হবে। তা ওরকম একটা বিল তৈরি হয়ে যায়, ওই মেয়াদের মধ্যে আমরা বিলটা দেই। মেয়াদের মধ্যে না দিলে জরিমানা দিতে হয়, তাও না দিলে 3 মাস পর লাইন কেটে দেয়। ঠিক তেমনি এটাও শর্ত সাপেক্ষে মাল কেনা যায় এভাবে। তাহলে মাল করে হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট। যে 4 প্রকারের কথা বলছিলাম, তার মানে এই 3 প্রকার হবে না, এই প্রকার, রাইট? হ্যাঁ, এখানে আরও এভাবে লেখা যেতে পারে, রহিমের নিকট থেকে শর্ত সাপেক্ষে মাল ক্রয়, মাল করে হিসাব ডেবিট, তখনও প্রদেয় বিল হিসাব ক্রেডিট, রহিমের নাম আসবে না। একটা কোম্পানির নাম হতে পারে যে সনি অ্যান্ড কং এর নিকট থেকে শর্ত সাপেক্ষে মাল ক্রয়, মাল করে হিসাব ডেবিট, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, সনি অ্যান্ড কং থাকবে না। এগুলো হলো তোমার শর্ত সাপেক্ষে মাল ক্রয়ের উদাহরণ। তাহলে আমরা 4 ভাগে মাল ক্রয় করতে পারি। একটা হলো নগদে, দ্বিতীয়টা চেকে, তৃতীয়টা হলো বাকিতে বা ধারে, চতুর্থত হলো শর্ত সাপেক্ষে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বই আছে, বইয়ে তোমরা দেখবা জাবেদা চ্যাপ্টারে, জাবেদার যতগুলো অঙ্ক আছে, শুধু ক্রয় সম্পর্কিত যেগুলো লেনদেন আছে, আর আমি যা আলোচনা করলাম, তোমরা এগুলো একটু দেখে ওই বইয়ের ক্রয় সম্পর্কিত যে লেনদেনগুলো আছে ওগুলো তুমি যাচাই করবে। এইটা যদি যাচাই করতে পারো, ধরতে পারো, বুঝতে পারো, তাহলে জাবেদার ক্রয় সম্পর্কে যতটা কোশ্চেন আছে তুমি অ্যান্সার করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা ফলো করিও, আর সেই সাথে আমার এই লেকচার আর তোমার বইয়ের সাথে সমন্বয় করার চেষ্টা করো। খোদা হাফেজ।